এবিটিএ টেস্ট পেপার 200 পেজ। আজ আমরা হিস্ট্রি আলোচনা করবো। এর আগে আমি বলেছিলাম যে হিস্ট্রি টেস্ট পেপার থেকে পেজ করলেই হবে। আজকাল হিস্ট্রি পড়ার স্টাইলটা একটু আলাদা হবে। হ্যাঁ, মানে তোমরা যেমন ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করছো সবাই, ঠিক সেভাবে হিস্ট্রি প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংকটা ডিটেলস, টেস্ট পেপার ডিটেলস করতে হবে। আর টেস্ট পেপার যদি ডিটেলস করতে যাও, তার জন্য তোমাকে বইটা ডিটেলসে পড়তে হবে। তাহলে বই আলাদা করে ডিটেলস পড়ার মানে হয় না। তুমি বইটা প্রথম দিন থেকে কোনো বই খোলার দরকার নেই, ডাইরেক্ট টেস্ট পেপার করো। আমি ডাইরেক্ট টেস্ট পেপারে বিশ্বাসী। দেখো আজকে আমরা একটা পেজ করবো, আমি কীভাবে করতে বলেছি সেইটা। এটা পেজ নাম্বার 200 এবিটি টেস্ট পেপার। হ্যাঁ, 2024-25 সালের। সবাই খুলবে আমার সাথে। 20 নম্বরের দেখো স্কেচটা তো এখানে 20 নম্বরের এমসিকিউ থাকে। হ্যাঁ, 20 নম্বরের এমসিকিউ। তো 20 নম্বরের প্রত্যেকটা পেজ প্রথমে তুমি মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারগুলো করবে। এটা আমি একটা পেজ করছি, বাড়িতে তোমরা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারগুলো করবে। তো 20 নম্বরের মধ্যে 20টা যদি আমি রাইট করতে পারিছি এবং ডিটেলসে আমি বলছি কীভাবে ডিটেলসে। তারপরে দেখো এখানে প্যাটার্নে যেটা থাকে সেটা হচ্ছে 20 নম্বরের পরে কিছু 16 নম্বর প্রশ্ন থাকে। ঠিক আছে, 16 নম্বরেরও ওইলা এক করে 16 1 16, 20 16 36, তাই তো। আর তারপরে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে 4 1 4 দুটা সেটে, তাই তো। ব্যাখ্যা ওইটার মধ্যেই পড়েছে। তারপরে 11 2 22, মানে 2 নম্বরের 11টা কোয়েশ্চেন। এইটাও আমরা ডিটেলসে করে দেখাবো অন্য দিন। আজকে আমরা শুধু 20 নম্বরটা করব। আর তারপরে 6 নম্বরের থাকে 4 নম্বরে 6টা, 4 নম্বরে 6টা প্রশ্ন থাকে। আর তারপরে 8 নম্বরের একটা। তো আমরা যদি তুমি এইগুলা ডিটেলসে করতে গিয়েছো, এইগুলা ডিটেলস যখন করবে তখনই তুমি সবগুলাই ডিটেলসে পেয়ে যাবে। দেখো আমি আলোচনা করছি, যার কাছে পেজটা সামনে আছে 200 পেজ এবিটি টেস্ট পেপার 2024-25, পেজটা বাই করা সুবিধা হবে, তাহলে দেখতে পারবে। এখানে মোবাইল থেকে খুব কম দেখাবে। আমার প্রথম প্রশ্ন শিবদাস ভাদুড়ী কে ছিলেন। দেখো বইটা খুলবে, ফুটবল, পরিবেশ আন্দোলন, শিল্পচর্চা, নাটক। শোনো, শিবদাস ভাদুড়ী ফুটবলার ছিল। তো ফুটবলার ছিল যখন ইনি আইএফএ শিল্ড জিতেছিল একবার। শিবদাস ভাদুড়ী জন্ম মৃত্যু সালটাও একটু দেখে নেবে বই থেকে। তাহলে শিবদাস ভাদুড়ী জন্ম মৃত্যু সালটা একটু দেখে নেবে। এইটা ফুটবলার ছিল, এইটা খুব প্রশ্ন, আইএফএ শিল্ড জিতেছিল। হ্যাঁ, জন্ম মৃত্যু সালটা একটু দেখবে বই থেকে। 2 নম্বর হচ্ছে প্রথম নারীবাদের চর্চা শুরু করেন ইংল্যান্ডে, আমেরিকায়, ভারতে না ফ্রান্সে। নারীবাদ চর্চা প্রথম হয় আমেরিকাতে প্রথম নারীবাদের চর্চা। এখানে অপশান উত্তর হবে আমেরিকাতে। নারীবাদ চর্চা 1970 দশকে হয়। একটু ডিটেলসে আমি বললাম না, একটু ডিটেলসে ওই কোয়েশ্চেনটা করবো, একটু ডিটেলসে। এবার 1.3 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বিএ পাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পাস স্নাতক কে? 1856, 1857, 1858, 1858 সাল হবে এটা, কারণ 57 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক পরীক্ষায় পাস করেন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নোট ডাউন সবাই লিখবে, এইটা ধারাধারি লিখবে লেখার যদি জায়গা থাকে, কিংবা খাতায় একটু লেখার জায়গা খুব কম থাকে বিটি টেস্ট পারে খাতায়। শুধু এই কোয়েশ্চেনটা ডিটেলসে করতে হবে তখনই। এবং প্রথম মহিলা স্নাতক আমরা জানি চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। তাই 1 দাগে 3 প্রশ্নের এই সংক্রান্ত প্রশ্নই আসবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটাই হবে এমন কোনো নয়। এই প্রশ্নগুলোর মধ্যেই হবে আমি যেগুলো বললাম। যে কোনো পরীক্ষায় তোমার এইবারের পরীক্ষা তো হবে, তুমি গ্যারান্টি কমন কোয়েশ্চেন পাবে। চলো 1.4 বিধবা আইনকে বৈধ বলে ঘোষণা করেন কে? দেখো বিধবা বিবাহ বিদ্যাসাগরের একটি বিরাট বড় অবদান। বিদ্যাসাগর প্রায় 1800 সমাজ সংস্কার আন্দোলনে প্রায় 1850 সাল থেকে এটার পিছনে লেগেছিলেন। এইটা যখন তখন ছিল লর্ড ডালহৌসি ভাইসরয় ছিল। তারপর এটা কিন্তু পাস হয়নি তার আমলে। তখন যখন লর্ড ডালহৌসির পরে লর্ড ক্যানিং এলো, উনি এটা পাস করেছেন বিধবা বিবাহ আইনটা। 15 নম্বর রেগুলেটিং আইন দ্বারা পাস হয়েছিল এবং এটা পাস করেছিল লর্ড ক্যানিং। গয়ের অপশন দেখো, বিধবা লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং না লর্ড হেস্টিং। তো লর্ড ক্যানিং উত্তর হবে। এবং এইটা এক্সট্রা তথ্য সবসময় এমসিকিউ করলে হবে না, টেস্ট পেপার প্র্যাকটিসটা করতে হবে, এক্সট্রা তথ্য দিতে হবে। কিন্তু অন্তত আরও 2-3টা তথ্য তুমি পড়ে নাও, তখনই খাতায় লিখে নাও। 2 নম্বরের প্যাটার্নে লেখো উত্তরটা, 4 নম্বরের প্যাটার্নে লেখো। এই দেখো যারা কোয়েশ্চেন সেট করে তাদের এইটা চয়েস, তার মানে এইখান থেকে অন্য কোয়েশ্চেনও এসে যেতে পারে। তো এইটা 1856 সালে 26 জুলাই লর্ড ক্যানিং এটাকে প্রথম বৈধ বলে ঘোষণা করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরের প্রশ্ন 1.5 ফকির অফ জঙ্গিরা রচনা করেন রামতনু রোহিণী, রাধানাথ সিকদার, শিবচন্দ্র ঘোষ, ডিরোজিও। এটা করেছেন ডিরোজিও। সালটা একটু দেখতে হবে কোন সালে রচনা করেছিল। ডিরোজিও সালটা কোন সালে করেছিল সেটা দেখতে হবে। দেখবেন এটা 1830-29 সালগুলোর মধ্যে হবে, একটু সবাই দেখে নেবে।
ফকির অফ জাঙ্গিরা বইটার বিষয়বস্তুটাও জানতে হবে যে কী বিষয় নিয়ে বইটা লিখেছিল। নিশ্চয়ই কোনো শিক্ষার নতুন আধুনিকরণ নিয়েই বইটা হবে, একটু দেখবে সবাই বইটা। 1.6 ভারতে প্রথম নীল চাষ শুরু করেন। দেখো ভারতে প্রথম নীল চাষ শুরু করেন, আমি ডিটেলসে বলবো এই প্রশ্নটা। ভারতে প্রথম নীল চাষ শুরু করেন লুই বোনার্ড 1770 সালে, নোট ডাউন করবেন। এবং এইটা শুরু করেন ফরাসিরা। লুই বোনার্ড একজন ফরাসি, এদের চন্দননগরে উপনিবেশ ছিল 1770 সালের হুলদির কাছে তালডাঙ্গা এবং গোয়ালপাড়াতে। নোট ডাউন করেন, ওইটা কোনো ব্যাপার নয়, হুগলি লিখলেই চলবে, কারণ তালডাঙ্গা গোয়ালপাড়াটা তাও লিখেও যখন বড় প্রশ্ন আসবে। তাহলে প্রথম নীল চাষ কিন্তু ইংরেজরা করেনি, প্রথম করেছিল ফরাসিরা, এবং সেই লোকটির নাম হচ্ছে লুই বোনার্ড। 1.7 বিরসা মুন্ডার অন্যতম সহযোগী কে ছিল? দেখো বিরসা মুন্ডা ছিল 1899 সালের মুন্ডা বিদ্রোহের জনপ্রিয় নেতা। তিনি রাঁচি এবং সিংভূম এই বিদ্রোহটা করেছিলেন, এবং এর সাথে ছিল গোয়া মুন্ডা। এটা উত্তর হবে গোয়া মুন্ডা। অপশন ছিল সুই মুন্ডা, সিংহরায়, ঝিন্দারায় মানকি। সুই মুন্ডা, সিংহরায়, ঝিন্দারায় মানকি এরা সব কোল বিদ্রোহের নেতা। মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নামেই তুমি ইম্পর্টেন্ট খুব, গোয়া মুন্ডা আর বিরসা মুন্ডা তো সং আছেই। তো এরপর 1.8 প্রশ্ন, আধুনিক ভারতে জাতীয়বাদী বাংলা ব্যঙ্গচরিত্রের জনক। এটা গগনেন্দ্রনাথ ঠাকুর। 1907 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের উল্লেখযোগ্য তার চিত্র ছিল। লেখো 1907 সালের একজন বিখ্যাত চিত্রশিল্পী, সেই সমকালীন ইংরেজ শাসিত ভারতের। তো ইনি গগনেন্দ্রনাথ ঠাকুর 1907 সালে, একটা নোট ডাউন করবেন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট একটা চিত্র তৈরি করেন, যেখানে ব্যঙ্গচিত্রের মধ্যে ছিল আর্ট উল্লেখযোগ্য জাঁতাঘর, খল ব্রাহ্মণ, প্রচণ্ড মমতা, এইসব বই, এইসব ছবি এঁকেছিলেন। আরও অনেক বই থেকে সংগ্রহ করে লিখবেন। গগনেন্দ্রনাথ ঠাকুরটা 2 নম্বর প্রশ্ন আসে, 4 নম্বর প্রশ্ন আসে। আমি 2-4-এর একের এমসিকিউ থেকে 2-4 কভার করছি। এইভাবে তোমরাও প্র্যাকটিস করবে, শুধুমাত্র এমসিকিউ হিসাব করো না, ওইটা ডিটেলস পড়ে নেবে এমসিকিউ করতে করতেই। তাহলে তোমার 5টা পেজ করলেই ইতিহাস শেষ। ইতিহাস শেষ, আমি বলছি, শোনো বুদ্ধিটা, আমি করে দেখিয়েছি। আমার কাছে এইভাবে প্র্যাকটিস করে 90 পেয়েছে, 0 থেকে শুরু করেছে, বইটা কোনোদিন পড়েনি। হ্যাঁ, টেস্ট পার করতে করতে বইটা খুলেছে, আর তাতেই বইটা পড়া শেষ হয়ে গেছে। 5টা পাতা মন দিয়ে করো, কোনো টিউশন লাগবে না। আর আমার ইউটিউবে বড় ক্লাস আছে সাদা বোর্ডে, যদি কোনো কনসেপশন দেওয়ার থাকে 8 নম্বরের জন্য, সেটা আমি সাদা বোর্ডে দেবো। লেখার স্টাইল দিয়ে আমি পুরোপুরি ইতিহাস তোমাদের সাথে আছি, সবসময় হেল্প পাবেন আমার। কোম্পানি শাসনের অবসান হয়েছিল। কোম্পানি শাসনের অবসান হয়েছিল 1858 সালে। 1858 সালে কোম্পানি শাসনের অবসান হয়েছিল। তারপরেই মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের পরে তারপরে মহারানী আসেন, জানেন সবাই। তখন প্রথম ভাইসরয় হয়েছিল লর্ড ক্যানিং। কোম্পানি শাসন শেষ করে এই ব্রিটিশ পার্লামেন্ট ডাইরেক্ট ভারতে শাসন করেন 1858 সালে। এইটা মহারানীর ঘোষণাপত্রে লেখা ছিল। খুব ইম্পর্টেন্ট ঘটনা। এখানেই ভারতের ভাইসরয় পদ চালু করেছিল। ভারতের গভর্নর জেনারেল পদটা উঠিয়ে লর্ড ক্যানিং ছিল ভারতের লাস্ট গভর্নর জেনারেল। লর্ড ক্যানিংই প্রথম ভারতের ভাইসরয়। এরপর 1.10 কোশ্চেন, সিপাহী মৈটিনি প্রথম ব্যবহার করেন। দেখো সিপাহী বিদ্রোহ নামটা কে দিয়েছিল? জেবি নটম, এম পান্নিকর, ম্যালেসন না স্ট্যানলি? শুনো, সিপাহী বিদ্রোহ নামকরণ করেছিল 1857 সালে। এইটা করেছিল আর স্ট্যানলি এবং জন লরেন্স। তো এখানে স্ট্যানলি অপশন আছে, স্ট্যানলি উত্তর হবে ঘয়েরটা। এভাবে সবাই প্র্যাকটিস করবে। এবং এইটা যখন মিরাট ছাউনিতে আক্রমণটা হয়েছিল সিপাহী বিদ্রোহের 58 সালে, তখন এই নামটা এসেছিল। এরপর 1.11 কোশ্চেন, 1.11 কোশ্চেন, গিলখ্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছেন সুরেশচন্দ্র মজুমদার, প্রমথনাথ বসু, রামরাম বসু, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। ইনি সাহিত্য, শিল্প এবং প্রভৃতির জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। গিলখ্রিস্ট পুরস্কার সাহিত্য শিল্পের জন্য দেওয়া হয়, এবং এর উত্তর হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। সুরেশচন্দ্র মজুমদার খুব ভালো আর্টিকালচার ছিল, খুব ভালো শিল্পী ছিল একজন। 1.12 কোশ্চেন, 1.12 মানে 12 দাগের কোশ্চেন, প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের প্রতীকীত। প্রথম রেডিও ব্রডকাস্টিং প্রশিক্ষণ শিশির কুমার মিত্র। এনার নেতৃত্বে কলকাতায় রেডিও ফিজিক্সের গবেষণা হয়। সালটা সবাই দেখে নেবে, সালটা খুব ইম্পর্টেন্ট ইতিহাসে। যে কোনো প্রশ্ন সাল ইতিহাসে চাই, সাল না হলে ইতিহাস কমপ্লিট হলো না। এটার উত্তর তাহলে হচ্ছে তোমার শিশির কুমার মিশ্র। শিশির কুমার মিশ্র 1 নম্বর অপশন, রেডিও ব্রডকাস্টিং এর প্রতীকীত। এই সালটা দেখতে হবে সবাইকে। সালটা তোমরা বাড়িতে একটু বই থেকে বা গুগল সার্চ করে দেখে নেবে, আমার ওইটা জানা নেই। 1.13 প্রশ্ন হচ্ছে ভারতের, কিন্তু ওইটা ইম্পর্টেন্ট। দেখো আমার জানা নেই তা বলে ইম্পর্টেন্ট নয় এমন নয়, ইম্পর্টেন্ট প্রচণ্ড। তোমরা যারা কোশ্চেন করছো তারা করতেই জানো না। সালটা আগে লিখবে যে কোনো উত্তরে, তারপরে উত্তর শুরু করবে। তাহলে ডিটেলস কি লিখছো? ডিটেলস মানে সাল লিখতে হবে, ইতিহাসে সালটা মেন। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে গোলকচন্দ্র নন্দী। অপশন আছে শিবচন্দ্র নন্দী, প্রমথনাথ বসু। গোলকচন্দ্র নন্দী হবে। ইনি বিদেশি যন্ত্রপাতির সহায়তা ছাড়া বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন। সালটা লিখতে হবে এখানেও। শিল্পের সাল যদি না লিখেছে উত্তরটা লেখাটাই বেকার।
এই প্রশ্নটা আমি বলছি না তোমাকে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা এখানে উত্তরটা করে আসবে, কিন্তু 2 নম্বরে কখনো সময় এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে যে গোলকচন্দ্র নন্দীর ভূমিকা কী। তখন তোমাকে সালটা দিয়ে শুরু করতে হবে, তবে 2 এ 2 পাবে। সালটা ইতিহাসের ম্যান, ভূগোলে যেমন ছবি, ইতিহাসে সাল, সাল ছাড়া উত্তর লিখবে না। 1.14 মানে 14 ওইটা তোমাকে গুগল সার্চ করতে হবে, স্যারকে জিজ্ঞাসা করতে হবে, না হলে তাহলে তোমার কমপ্লিট উত্তর এসছে না। ওই প্রশ্নটা যদি না শেষ হয় তাহলে তুমি 14 প্রশ্নটা প্র্যাকটিস করবে না যতক্ষণ না সাল খুঁজবে। বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন বিহারে, উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে না বাংলায়? এটা বিহারে হবে উত্তরটা, এই বাংলায় হবে। অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মেদিনীপুরে, বিহারের মেদিনীপুরে, এবং এইটা সালটা তোমাকে জানতে হবে। 1920 সালে এই আন্দোলনটা হয়েছিল, বাংলায় অসহযোগ আন্দোলন করেছিল। বিহারে হবে না, এটা বাংলায় হবে উত্তরটা। এবং 1920 সালটা এখানে লিখে রাখতে পারো। অসহযোগ আন্দোলন তো 1919 সালে হয়েছিল, আমরা জানি। 15 দাগের কোশ্চেন, বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন, চম্পারণ, তেভাগা আন্দোলন না তেলেঙ্গানা? তেভাগা আন্দোলন। এটা বিহারে তেভাগা আন্দোলন হয়েছিল দেবীগঞ্জে, আমরা সবাই জানি। সালটা লিখতে হবে, নাইলে লেখার উত্তরটা কমপ্লিট নয়। সালটা সবাই সংগ্রহ করবে গুগল সার্চ করে, তবেই ডিটেলস হয়ে গেল উত্তরটা। তেভাগা আন্দোলনের নেতা কে ছিল, তেভাগা আন্দোলন কোন প্লেসে হয়েছিল, ডিটেলসে তেভাগা আন্দোলন চাই এখানে, তবে উত্তরটা কমপ্লিট। তেভাগা আন্দোলন থেকে 2 নম্বরের প্রশ্ন আসে, তাই তেভাগা আন্দোলনটা, এই যে প্রশ্নটি পেলে এর মারফতেই তুমি তেভাগা আন্দোলনটি পড়ে নাও। কোশ্চেন সিলেক্টার যারা তাদের চয়েস, শর্ট কোশ্চেনে দিলে ওই তেভাগা আন্দোলনের তাদের চয়েস। এবার হয়তো শর্ট প্রশ্ন দিয়েছে, পরবর্তীকালে বড় প্রশ্ন দিবে। ওইটা বড় প্রশ্ন বলতে 2-4 খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরটা যদি কেউ ছেড়ে আসে তো আর খুব গায়ে লাগে, কিন্তু MCQ 20 আর 16তে 36 থাকে, ইতিহাসে 36 পাই গেলে তোমার 90 ক্রস করে যাবে নাম্বার। আর এই 2 নম্বরের প্রশ্ন সব সময় এই দুটি সিরিয়াস। 11 দুগুণে 22, 11 দুগুণে 22 আর 36, 36 আর 22-এ 59 নম্বর, 58 নম্বর তো ওইখানেই চলে আসবে ইতিহাসে। আর ওর এলে 10-এ 10, 68 তো হয়ে গেল। এবারে 4 আর 2 কমন আনকমনের ব্যাপার এসছে। এগুলো প্র্যাকটিস ফিজিক্যাল সায়েন্সের মতন, কোনো কমন আনকমন হবে না 1 নম্বরের কোশ্চেন। টেস্ট পেপার ঝেড়ে 2-3টা শেষ করতে হবে। আর ডিটেলসে MCQটা আমি ডিটেলসে করবো, MCQটা কেন, সাল সব সার্চ করবো, তবে পড়া হবে। ভারতের বিপ্লবী আন্দোলনের জনক বাসুদেব বলবন্ত ফালকে, মহারাষ্ট্রের নেতা, আমরা জানি। অপশন ঘ। আর ইনি 1845 সালে জন্মগ্রহণ করেছিলেন, 83 সালে মৃত্যু হয়েছে মোটামুটি, সেই সময়টাতেই বিদ্রোহটা করেছিল। বীণা দাস গুলি কে করেন? 17 দাগের প্রশ্ন। বীণা দাস 1932 সালে 6 ফেব্রুয়ারি স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন। স্ট্যানলি জ্যাকসন, সিমসন হবে না, লেমান হবে না, হডসনকেও হবে না, স্ট্যানলি জ্যাকসন বীণা দাস গুলি করেছিল। মনে রাখবে, এটা 1932 সালে বাংলার আন্দোলন, এটা সশস্ত্র বিপ্লব। 18 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবোধিত করেছিলেন কাকে? এটা কল্পনা দত্ত। দেখো, প্রীতিলতা ওয়েদারও অগ্নিকন্যা, কিন্তু রবীন্দ্রনাথ করেননি ওকে সম্বোধন। রবীন্দ্রনাথ করেছিলেন কল্পনা দত্তকে। এটা 1930 সালে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের সময় রবীন্দ্রনাথ এই আখ্যাটি দেন কল্পনা দত্তের উপর। 1 দাগের 19-এর প্রশ্ন, পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। দেখো, পুরুলিয়া অঞ্চলটি 1956 সালের 1 নভেম্বর যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সাথে। খুব ইম্পর্টেন্ট, ওইটা আমরা মানভূম দিবস বলি। 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়াটা পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। এরপর 1 দাগের 20, ড্যাশ ছেড়ে আসা গ্রাম এর লেখক, ছেড়ে আসা গ্রামের লেখক। এটা দক্ষিণাঞ্জন বসু আত্মজীবনী, কোন সালে লিখেছিলেন একটু সার্চ করতে হবে, এবং কি বিষয়ে লেখা, এইটা হচ্ছে ডিটেলস। তবেই এইটা তোমরা একটু সার্চ করে নেবে সবাই। আজকে আমরা 20 নম্বরের প্রশ্ন প্র্যাকটিস করলাম ইতিহাস। এইভাবে আমি যেটা বলতে চাইছি, এইভাবে ইতিহাস প্র্যাকটিস করতে হবে, এবং ডিটেলস আমার মুখের কথা শুনে নোট ডাউন করবে সবাই, এবং ডিটেলসে লিখতে হবে। যে প্রশ্নই পড়ুক তাতে অপশান পড়ুক, ওইটা তুমি ডিটেলসে করো। এইভাবে 5টা পেজ করো, তারপর তুমি 16 নম্বরের প্রশ্ন আমি কোনো একটা সেটে সময় পেলেই দেবো। এবং 2 নম্বরেরও কীভাবে খাতায় লিখবে উত্তর আমি এটা বলবো। 2 নম্বরের কতটা লেখা উচিত, কীভাবে লেখা উচিত, এক্সট্রা কী লেখা উচিত, খাতাটা কীভাবে সাজাবে, সব উত্তর আসবে। রিসেন্ট আমি একটা 2 নম্বরেরও সেট দিব, মাধ্যমিক পেজেরও হতে পারে, প্রিভিয়াস ইয়ার, বা কোনো টেস্ট পেপার পেজ থেকেও দিতে পারি। যে কোনো পেজ বাছার দরকার নেই। 2 নম্বর 1 নম্বরের জন্য কোনো সাজেশন হবে না। ইতিহাস ডিটেলসে বইটা পড়তে হবে, আর বইটা পড়বে তুমি তখনই যখন টেস্ট পেপারটা প্র্যাকটিস করবে। টেস্ট পেপার একটা পেজ করা মানে প্রথম থেকে বইটা শেষ পর্যন্ত দাগ হবে। 5টা পেজ হলেই গোটা বইটা দাগ হয়ে যাবে। দেখবি 6 নম্বর পেজ থেকে আর কোনো নতুন কোয়েশ্চেন থাকছে না, তোমার সব ডিটেলস হয়ে গেছে। যেহেতু তুমি ডিটেলসে করছো, তুমি এখানে যদি কল্পনা দত্ত করে ছেড়ে দেবে, তাহলে কল্পনা দত্ত পরের পেজে দেবে কল্পনা দত্ত কত সালে চট্টগ্রাম অস্ত্র যুক্ত করেছিল, তখন তুমি আর পারবে না। তাহলে এই পেজটাতেই শেষ করতে চাইছি আমি ইতিহাসটা, বুঝতে পারছো? এইভাবে 4টা পেজে শেষ হবে যদি তুমি প্রথম পেজটাই ডিটেলসে করে নাও। এই আমি এখনই বললাম ভারতের বিপ্লবী আন্দোলনের জনক, তুমি বাসুদেব বলবন্ত ফালকে উত্তর লিখে ছেড়ে দিলে, ওইটা হবে না। ও কত সালে একটু পড়ে নাও, এইটা সুযোগ।
তুমি কোশ্চেনটাতে ঢুকছো প্রশ্নটার দ্বারা, কিন্তু বার হচ্ছে ডিটেলস পড়ে। এই উত্তরটা তো করছেই, তার সাথে সাথে আরও অনেক কিছু তথ্য জেনে নিচ্ছি। ফলে তোমার ইতিহাসটা 5টা পেজে 5টা টেস্ট পেপার, যে কোনো পেজ, কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, এবিটিএ, এসটিএ, পর্ষদ, যে কোনো কোশ্চেন হলে হচ্ছে মাধ্যমিক প্যাটার্নের। গোটা বইটা দেখে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে লাস্ট চ্যাপ্টার অবধি, সেটা টেস্ট পেপারে একমাত্র দিতে পারবে, কোনো কোশ্চেন সেট টেস্ট পেপার নেই। তাহলে তুমি ওইটা যদি প্রথম থেকে প্রতিটা দিনেই প্রথম থেকে শেষ থেকে বইটা পড়ছো 1-2 ঘন্টা পরে, তাহলে আস্তে আস্তে 5টা পেজ করলে তুমি, যারা পড়াশোনায় ভালো ভাষাবোধ আছে তাদের ইতিহাসটার কোনো ভয় নেই, 90 গ্যারেন্টি একদম। সাথে থাকবে টেস্ট পেপার পেজ, মাঝে মাঝে আলোচনা আসবে, আর কীভাবে করতে হবে আমি বলবো। এমসিকিউ তো ডাইরেক্ট লিখতে হবে, কিন্তু 2 নম্বর উত্তরটা আমি একটু খাতায় লিখে লিখে আপনাদের দেখাবো সবাইকে। ওকে।